আসসালামু আলাইকুম। বরাবরের মতোই আমাদের নিয়মিত আয়োজন, সেই নিয়মিত আয়োজন নিয়ে হাজির হয়েছি আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রভাষক, চৌডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ। অসংখ্য ধন্যবাদ স্যারকে। স্যার কিন্তু ধারাবাহিকভাবে আপনাদের ক্লাস উপহার দিয়েই চলেছেন, শুধুমাত্র আপনারা শেয়ার করে এর প্রতিদানটা দিতে পারেন। আচ্ছা, এখন আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো যে আপনারা যারা 19তম শিক্ষক নিবন্ধনে পরীক্ষা দিবেন তারা জেনে রাখুন যে 19তম শিক্ষক নিবন্ধনে 60,000-এর বেশি শিক্ষক নিয়োগ হবে। এটা আমি জেনে শুনেই বলছি, সুতরাং এখন থেকে প্রস্তুতি শুরু করুন। ধন্যবাদ স্যার। এবং আপনাদেরকে আবারও বলি, আমরা শুরুতে আমাদের বইয়ের বিষয়টা বলে নিই। আপনারা যারা একটি বই পড়ে এনটিএসসি এর মাধ্যমে শিক্ষক হওয়ার সুবর্ণ সুযোগ খুঁজছেন, তার বাজারের অন্য কোনো বইয়ের দিকে লক্ষ্য না করে আমাদের এই বইটি নিতে পারেন। আমাদের বইয়ের ভিতরে আপনারা সব কিছুই পাবেন। বইটা সাজেশন টাইপে করা, আশা করি 90+ মার্ক কমন পাবেন ইনশাআল্লাহ। আমরা আলোচনা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করব। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, অবশ্যই কমেন্ট করবেন। এবং যারা যাদের হাতে আমাদের বইটি আছে তারা অবশ্যই আমাদের বইয়ের পেজ নাম্বারটা বের করবেন। যদি মনে করেন যে পেজ নাম্বারটা আপনাদের প্রয়োজন, আপনারা 52 পৃষ্ঠা বের করবেন। 52 পৃষ্ঠায় বের করে আজকে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা আলোচনা শুরু করি। এবং আপনারা কমেন্ট করবেন, আপনাদের সমস্যা হলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। এবং যদি সম্ভব হয় এই অঙ্কটির উত্তর আপনারা কমেন্টে জানাবেন। আমরা শুরু করি। প্রথম প্রশ্ন, 39 সংখ্যাটি কোন সংখ্যার 65%? তাহলে এখানে 39 কোন সংখ্যা? কোন সংখ্যা বলতে এখানে এটা সংখ্যা ধরে নিব। এক্স এর 65% ইজ ইকুয়াল টু 39। তাহলে আমাদের এক্স এর মানটাই বের করতে হবে। 65%কে ভেঙে দেওয়ার জন্য আমরা 1/100 দ্বারা গুণ করি, ইজ ইকুয়াল টু 39। তাহলে এখান থেকে এক্স ইজ ইকুয়াল টু 39। আমরা জানি বাম পাশে কোনো মান ভাগ থাকলে সেই মানটা ডান পাশে গুণ হবে, এবং বাম পাশে কোনো মান গুণ থাকলে ওই মানটা ভাগ হবে। তাহলে এখান থেকে আমরা এক্স এর মানটা বের করব। এক্স এর যে মানটা বের হবে এই মানটাই আমাদের উত্তর। কিশোরগঞ্জ থেকে আপনাকে ধন্যবাদ। একজন বলছে গোপালগঞ্জ থেকে, আপনাকে ধন্যবাদ। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন কে কোথা থেকে দেখছেন, এবং আমাদের লাইভটি শেয়ার করে দিবেন। এবং বুঝতে পারছেন কিনা সেটাও জানাবেন। ছয় 6% বার্ষিক মুনাফায় কত টাকায় বার্ষিক মুনাফা এত টাকা হবে? কত টাকায় মানে এখানে কত টাকায় বলছে আমাদের। 6% বার্ষিক মানে এক বছরের কথা উল্লেখ করছে এখানে। তাহলে এখানে পার্সেন্ট, এখানে আর এর মান, বার্ষিক শতকরার মুনাফাকে আর দ্বারা প্রকাশ করি আমরা। এখানে পার্সেন্টকে ভেঙে দেব। আমরা চাইলে এটাকে আরও ছোটো করতে পারি। 2 দ্বারা কেটে দিলে 3, 2 দ্বারা কেটে দিলে 50। এবং এখানে বলছে বার্ষিক মুনাফাকে ইন্টারেস্ট আয় দ্বারা প্রকাশ করি আমরা 120। এবং বার্ষিক বলছে এন সমান 1 বছর, সময়টা হচ্ছে 1 বছর। এখান থেকে আমরা জানি আয় সমান পি আর এন। আমাদের মূলধন বের করতে বলছে, মানে প্রিন্সিপাল বা আসল। এখান থেকে আয়, আমরা পি এর মানটা বের করব, আই ডিভাইডেড বাই আর এন। আমরা এখানে মানটা বসিয়ে দিব, আর এর মানটাও বসাই দিব, গুণ। এখন এখান থেকে আমরা মানটা পাবো 2000 টাকা। তাহলে আমি বরাবরের মতোই বলে আসি, আমি আবারও বলবো যে আমাদের মুনাফার অঙ্ক থেকে একটা অঙ্ক আসে, এখান থেকে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা। আজকের এই প্রশ্নতে আপনারা দুটাই পাবেন। সরল মুনাফা থেকে একটি অঙ্ক করলাম, এবং আপনারা চক্রবৃদ্ধি মুনাফা থেকেও একটি অঙ্ক পাবেন। স্যার যশোর থেকে, ধন্যবাদ আপনাকে। আপনারা যারা দেখতে পাচ্ছেন অবশ্যই জানাবেন, কোথা থেকে দেখছেন এটাও জানাবেন, এবং আমাদের লাইভটি শেয়ার করে দেবেন। এবং আপনারা চাইলে আমাদের সাথে অঙ্ক করে অঙ্কের উত্তরগুলো, আনসারগুলো আপনারা সরাসরি আমাদের জানাতে পারেন। একটি ক্রমিক সমানুপাত প্রথম ও তৃতীয় রাশি যথাক্রমে দেয়া আছে।
তাহলে ক্রমিক সমানুপাত আমরা জানি ক্রমিক সমানুপাত এ অনুপাত বি এবং বি অনুপাত সি। তাহলে এখান থেকে আমরা জানি এ বাই বি সমান বি বাই সি। আমরা যদি এ বি দিয়ে বিকে গুণ করি তাহলে এখানে বি স্কোয়ার, এ দিয়ে সি গুণ করলে হবে এসি। তাহলে এখানে প্রথম অনুপাত এবং তৃতীয় রাশি, এটা হচ্ছে প্রথম এবং এটা হচ্ছে তৃতীয়, আর ক্রমিক সমানুপাত বললে দ্বিতীয় রাশিটা সার্বিকভাবে মিলে যাবে। আমি আপনাদের সংক্ষেপে একটা সূত্র শিখেছিলাম যে তৃতীয় বা মধ্য অনুপাত যদি বের করতে বলে, মধ্য অনুপাত বের করতে বললে এখানে খেয়াল করেন, মধ্য অনুপাত সমান কি লিখলাম, একটা বর্গমূল দিলাম, এখানে প্রথম এবং তৃতীয় মানটা গুণ করে দিলাম, তাহলে কিন্তু এখানে 3 12 36, তাহলে এখানে কত হবে 6 6 36। আমি এটা বেসিক দেখালাম আপনাদের, আপনারা যাতে বেসিকটা বুঝতে পারেন যে যখন মধ্য সমানুপাতটা নির্ণয় করতে বলবে তখন আমরা লিখব মধ্য সমানুপাত সমান, আমরা এখানে আমি যদি এটা লিখে দিই মধ্য সমানুপাত বা সমান একটা বর্গমূল দিয়ে এখানে আমরা লিখব প্রথম গুণ তৃতীয় রাশি। এটা কিন্তু আমরা সংক্ষেপেই বলতে পারি। এটা জানলে আমাদের এত বিস্তারিত ব্যাখ্যা জানার কোনো প্রয়োজন নেই। আমি তারপরও সমানুপাতের যে বিস্তারিত ব্যাখ্যা, সেই ব্যাখ্যাটা আপনাদের জানিয়ে দিলাম যে সমানুপাতের বিস্তারিত ব্যাখ্যাটা হচ্ছে এ অনুপাত বি সমান বি অনুপাত সি, অর্থাৎ বি স্কোয়ার সমান এসি। আমরা এখানে এ এবং সি এর মানটা বসে দিব। এ হচ্ছে কি প্রথম রাশি এবং সি হচ্ছে কি তৃতীয় রাশি। আমরা সরাসরি মনে রাখবো প্রথম রাশি এবং তৃতীয় রাশিকে গুণ করে একটা বর্গমূল করলে যে মানটা পাবো সেই মানটাই হচ্ছে আমাদের মধ্য সমানুপাত। আমরা পরবর্তী প্রশ্ন চলে আসি। আমি বলছিলাম যে চক্রবৃদ্ধি মুনাফা থেকে একটা অঙ্ক পাবো। চক্রবৃদ্ধি মুনাফা থেকে আমরা একটা অঙ্ক পেয়েছি। এখানে বলছে জামিল সাহেব 10% মুনাফায় ব্যাংকে 3000 টাকা জমা রাখলে প্রথম বছরান্তে তার চক্রবৃদ্ধি মূলধন কত? তাহলে প্রথম বছরান্তে আমাদের এখানে যে মানগুলো দেওয়া আছে আমরা লিখে নিই। আর এর মান দেওয়া আছে, আর এর মান 10%। আমরা পার্সেন্টকে যখন ভেঙে দিব, শতকরাকে ভেঙে দিলে 1/100 দ্বারা গুণ করতে হয়। তাহলে এখানে যদি কেটে দিই তাহলে 1/10। এখন এখানে আমাদের আসল বা প্রিন্সিপাল দেওয়া আছে এখানে 3000 টাকা। 3000 টাকা আমরা লিখে নিলাম এবং এখানে এন সময় দেওয়া আছে 1 বছর, মানে প্রথম বছর আনতে বলছে, এই জন্য 1 বছর। আমরা চক্রবৃদ্ধি মূলধনকে সি দ্বারা প্রকাশ করি, সি ইন্টু পি ইন্টু 1+r⁴ n। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। তাহলে এখান থেকে আমরা পি এর মানটা বসে দিব, 3000 টাকা আমরা এখানে বসিয়ে দিলাম, দিয়ে 1+ আর এর মানটা 1/10, এখানে n তো 1 বছর। কোনো সংখ্যার পর যদি 1 আসে তাহলে সেই সংখ্যা 1 লেখার কোনো প্রয়োজন নেই। এখানে 10 + 1, এখান থেকে আমরা এই শূন্য এবং এই শূন্য কেটে দিব, তাহলে 300, এখানে গুণ 11, তাহলে এখানে হবে 3 11 33। তাহলে আমরা বলতে পারি 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 3300 টাকা। এটা খুবই সহজে করব আমরা শুধুমাত্র সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা করার জন্য মোটামুটি 2টা সূত্র জানবো, যে সরল মুনাফার ক্ষেত্রে কি লেখা যায় এবং সরল মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূলধনের একটা সূত্র আছে, ওটা জানবো, এবং চক্রবৃদ্ধি মুনাফা এবং চক্রবৃদ্ধি মূলধন এই জিনিসটা দেখবো। এই কয়টা জিনিস জানলে আমাদের হবে। একজন লিখছে স্যার আসলাম, আপনাকে ধন্যবাদ। এটা দেখেন আমরা জাস্ট অঙ্ক পড়ে উত্তর করে ফেলবো। আমরা যা এখানে বলছি একজন কমলা বিক্রেতা প্রতি 100 কমলা 1200 টাকা, মানে 100 কমলা 1200 টাকায় কিনলো এবং 1800 টাকায় বিক্রি করলো, মানে ক্রয় মূল্য হচ্ছে 1200 টাকা, বিক্রয় মূল্য 1800 টাকা। এখন কিন্তু আমরা সবাই বলতে পারবো যে ক্রয় মূল্যের থেকে যখন বিক্রয় মূল্য বেশি হবে তখন আমাদের এখানে লাভ হয়। আর যখন আমাদের লাভ হয়, শতকরা লাভ হলে আমরা যখন লিখবো শতকরা লাভ হয়, এখানে আমরা আমাদের যে সংক্ষিপ্ত সূত্রটা বসে দিব, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য তাকে আমাদের 100 দ্বারা গুণ করতে হবে এবং এখানে লিখতে হবে ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য এখানে আমাদের দেয়া আছে 1800 টাকা এবং ক্রয় মূল্য দেয়া আছে 1200 টাকা।
এবং ক্রয় মূল্য এখানে 1200 বসিয়ে দিলাম, দেওয়ার পর এখানে 100 দ্বারা গুণ করে দিলাম, তাহলে আমাদের এটা শতকরা চলে আসবে। এই শূন্য এবং এই শূন্য এখান থেকে আমরা কেটে দিব, তাহলে এখানে থাকবে 600, তাকে আমরা 12 দ্বারা ভাগ করে দিব, তাহলে 600কে যদি 12 দ্বারা ভাগ করি তাহলে হবে 50%। এই যে, তাহলে আমাদের উত্তরটা বের হয়ে যাচ্ছে। আমাদের শতকরা লাভ যদি বের করতে বলে তাহলে আমরা খুবই সহজে করতে পারবো। যদি ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হয় তাহলে আমরা শতকরা লাভ যেভাবে করব, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য গুণ 100 ডিভাইডেড বাই ক্রয় মূল্য। আপনারা কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই জানাবেন। এই অঙ্কটা আমরা সংক্ষিপ্ত যে সূত্রটা জানি সেই সূত্র দিয়েই করব। আমরা জানি যে দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর দেয়া আছে, সংখ্যাদ্বয়ের যোগফল। সংখ্যাদ্বয় বলতে কি, যে দুটি সংখ্যা দেয়া আছে ওই দুটি সংখ্যার যোগফল নির্ণয় করব। তাহলে দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, তাহলে একটা ক্ষুদ্রতম সংখ্যা হয় এবং একটা বৃহত্তম সংখ্যা হয়। আমরা যদি ক্ষুদ্রতম সংখ্যাটা নির্ণয় করি, ক্ষুদ্রতম সংখ্যাটা যদি নির্ণয় করি তাহলে যে মানটা দেয়া আছে ওই মানটার সাথে আমরা 1 বিয়োগ করে 2 দ্বারা ভাগ দিব, তাহলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় হবে। আর যদি আমরা বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করি তাহলে এখানে যে মানটা দেয়া আছে তার সাথে 1 যোগ করে 2 দ্বারা ভাগ করব, ভাগ করলে আমাদের বৃহত্তম সংখ্যাটা নির্ণয় হবে। এখন বলছে সংখ্যাদ্বয়ের যোগফল। সংখ্যাদ্বয়ের যোগফল যদি আমরা করি, এই দুটো সংখ্যাকে যদি যোগ করে দেই তাহলে আমাদের সংখ্যাদ্বয়ের যোগফল এখানে আমাদের বের হয়ে যাবে। অর্থাৎ সংখ্যাদ্বয়ের যোগফলটা আমরা নির্ণয় করে ফেললাম। এখানে আপনারা আবারও খেয়াল করেন যে বলছে দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর। যখন দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর দেওয়া থাকবে তখন আমরা দুইটি সংখ্যা নির্ণয় করব, একটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা আর একটা হচ্ছে বৃহত্তম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা যখন নির্ণয় করব, এই যে বর্গের অন্তর দেওয়া থাকবে সেখান থেকে আমরা 1 বাদ দিয়ে 2 দ্বারা ভাগ করব, এবং বৃহত্তম সংখ্যা যখন নির্ণয় করতে বলবে তার সাথে 1 যোগ করে 2 দ্বারা ভাগ করব। আমরা পরবর্তী প্রশ্ন দেখব। আচ্ছা, এটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 200 মিটার। এটা প্ল্যাটফর্ম, আপনারা মোটামুটি যারা ট্রেন সম্পর্কে ধারণা আছে যে ট্রেনের একটা প্ল্যাটফর্ম থাকে এবং 200 মিটার দৈর্ঘ্য এবং 250 মিটার লম্বা একটি ট্রেন অতিক্রমণ করতে যে দূরত্ব অতিক্রমণ করতে হবে তা নির্ণয় করো। তাহলে একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যদি 200 মিটার হয় এবং এটি ট্রেনের দৈর্ঘ্য যদি 250 মিটার হয় তাহলে মোট দূরত্ব কতটুকু হবে? তাহলে আমরা এটা কিন্তু ইজিলি বলতে পারি, কারণ ট্রেনের দূরত্ব এবং প্ল্যাটফর্মের দূরত্ব আমাদের দুটাই অতিক্রমণ করতে হবে। আর যখন আমরা দুটাই অতিক্রমণ করব তখন কিন্তু সেই ক্ষেত্রে একটি ট্রেনকে অতিক্রমণ করতে যে দূরত্ব অতিক্রমণ করতে হবে তাহলে আমাদের এই দুইটা দূরত্বই আমাদের অতিক্রমণ করতে হবে। এখন এই দুইটা দূরত্বকে যদি আমরা যোগ করে দেই তাহলে আমাদের এখানে কত আসবে? 450 মিটার। খুবই সহজ ছিল, কারণ প্ল্যাটফর্ম এবং ট্রেন উভয়ের দূরত্বই যখন অতিক্রমণ করা হবে তখন আমরা মোট দূরত্বটা আমরা এখানে পেয়ে যাব। পরবর্তী প্রশ্ন, এটি বর্গের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। এটি বর্গের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে এবং বলছে পরিসীমার অর্ধেক নির্ণয় করো। তাহলে বর্গের কর্ণের দৈর্ঘ্যকে আমরা লিখি √2 ইন্টু বাহু। √2 ইন্টু বাহু। কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 6√2। উভয় পাশ থেকে √2 এবং √2 কেটে যাবে। কেটে গেলে আমরা এখানে বাহুটা পাবো 6। তাহলে আমাদের বর্গের পরিসীমা নির্ণয় করতে বলছে। তাহলে পরিসীমাটা আমরা জানি যে বর্গের পরিসীমা 4 ইন্টু বাহু, তাহলে 24। এখন বলছে অর্ধ পরিসীমা, অর্ধেক বলছে। যদি অর্ধেক বলে তাহলে অর্ধেক যেহেতু নির্ণয় করতে বলছে, অর্ধেক পরিসীমা এই 24কে আমরা 2 দ্বারা যদি ভাগ করি তাহলে 12 একক। অর্থাৎ যখন অর্ধেক বলবে বা অর্ধ পরিসীমা বলবে তখন আমরা 2 দ্বারা ভাগ করে দেব। আপনারা চাইলে আপনাদের কোনো মতামত আমাকে জানাতে পারেন, বা যদি কোনো কিছু সমস্যা মনে করেন তাহলে অবশ্যই জানাবেন। এখানে প্রশ্ন উত্তর করতে পারেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে করতে পারেন। আপনারা চাইলে আমাকে আপনাদের প্রশ্নগুলো করতে পারেন, আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোর সঠিক সমাধান করে দেওয়ার ইনশাল্লাহ। এখানে
রাশিত্রয়ের লসগু নির্ণয় করো। আমরা কিন্তু শুরুতেই বলে আসছি যে লসগু এবং গসগু থেকে একটি অথবা দুইটি প্রশ্ন সবসময় থাকবে, এবং এ পর্যন্ত আমরা যতগুলো প্রশ্ন সমাধান করেছি প্রত্যেকটি প্রশ্নে কিন্তু লসগু এবং গসগু থেকে কিন্তু প্রশ্ন পেয়েছি। আপনারা যারা আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতেছেন তারা কিন্তু অবশ্যই এটা জানেন যে প্রত্যেকটা প্রশ্নে কিন্তু আমাদের লসগু এবং গসগু নিয়ে প্রশ্ন ছিল। আমরা এখানে তিনটা রাশি আছে। এখানে প্রথম যে রাশিটা দেওয়া আছে, আমরা প্রথম রাশিটা তুলি। এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আমরা এখান থেকে লিখি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, সূত্রটা বসিয়ে দিলাম। এবং আমাদের দ্বিতীয় রাশিটা যেটা দেওয়া আছে এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে কোনো ভাঙানোর কোনো প্রয়োজন নেই, যেরকম আছে সেরকমই থাকবে। এবং তৃতীয় রাশি আছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, সূত্র যদি প্রয়োগ করি এ মাইনাস বি a minus b into x স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমরা এখানে একটু খেয়াল করি যে প্রত্যেকটা রাশির ভিতরেই দেখি এখানে এক্স মাইনাস ওয়াই আছে, এখানে এক্স মাইনাস ওয়াই আছে। আমরা যখন লসগু নির্ণয় করব একাধিক রাশির ভিতরে যে মানটা কমন পাবো সেই মানটা আগে নির্ণয় করে নিব। নেওয়ার পর যে মানটা অতিরিক্ত থাকবে সেই মানগুলো আমাদের নিতে হবে। যেমন এখানে একটা অতিরিক্ত মান আছে, সেই মানটার নাম হচ্ছে এক্স প্লাস কত ওয়াই, এবং আরও একটা মান দ্বিতীয় রাশিতে আছে এবং তৃতীয় রাশিতে আছে। যে মানটা দ্বিতীয় এবং তৃতীয় রাশিতে আছে সেই মানটা আমরা এখানে লিখে ফেলবো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমরা এই দুটো অংশ মিলিয়ে আমরা জানি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সমান লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এবং এখানে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমাদের সর্বশেষ যে মানটা পেয়েছি সেই মানটা আমাদের উত্তর। লসাগুটা হচ্ছে প্রত্যেকটা রাশির ভিতরে যে মানটা কমন অংশ থাকবে এটা তো নিবই আমরা, এবং যে মানটা কমন অংশ নেই সেই মানটাকেও আমরা নিব। আর গসাগু হচ্ছে শুধুমাত্র প্রত্যেক রাশির ভিতরে যে মানটা থাকবে সেই মানটাকেই আমরা গসাগু বলবো। আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন এবং আপনাদের সমস্যা যদি থাকে সেটা অবশ্যই জানাবেন। পরবর্তী প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করি। এখানে যে মানটা দেওয়া আছে আমরা এখানে তিনটা সূত্র লিখে দিয়েছিলাম বীজগণিত রাশিমালা থেকে, এখানে সেই মানটা আমাদের বের করতে হবে আর কি। যা একটু ক্লিয়ার করি, আমাদের এখানে প্লাস হওয়ার কথা, এখানে একটু প্লাস হবে, আমাদের একটু হয়তো বা একটু টাইপিংয়ে মিস্টেক হচ্ছে, দুঃখিত। আমরা একটা সূত্র জানি 2 ইন্টু এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স সমান লেখা যাবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আমরা এখানে মানটা যদি বসিয়ে দিই 4 স্কোয়ার মাইনাস এখানে এটার মান হচ্ছে 8 স্কোয়ার এবং এটার মান দেওয়া আছে হচ্ছে 4, তাহলে 8 64 মাইনাস কত 4 ইজ ইকুয়াল টু কত 30। তাহলে এটা কার মানটা পেয়েছি আমরা একটু খেয়াল করি, এক্স ওয়াই ওয়াই জেড এবং জেড এক্স। তাহলে এখান থেকে এই 2 দ্বারা যদি ডান পাশে ভাগ করে দিই তাহলে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স ইকুয়াল টু 30কে যদি ভাগ করে দিই, এখানে 60 হবে, দুঃখিত। তাহলে এখানে কত হবে 30। আসলে কিছু কিছু জায়গায় আমাদের যারা টাইপিং করছে এই জন্য কিছু সমস্যা দেখা দিচ্ছে, এগুলো আপনারা যাদের কাছে বই আছে তারা আপনারা সংশোধন করে নেবেন। একজন বলছে স্যার গণিতের এই সাজেশনগুলো করলে কি কমন পাবো? হ্যাঁ, ইনশাল্লাহ পাবেন। আমাদের যেগুলো দেওয়া আছে আমাদের এখানে যা পাচ্ছেন আমাদের এই বইয়ে আপনারা পাচ্ছেন 6ষ্ঠতম নিবন্ধন থেকে 18তম শিক্ষক নিবন্ধন পর্যন্ত, স্কুল পর্যায়ে 2 এবং কলেজ
এবং তার সাথে আরও পাচ্ছেন বিসিএসের 10তম থেকে 46তম বিসিএস পর্যন্ত সকল প্রশ্ন সমাধান পাচ্ছেন এবং তার সাথে প্রাইমারি প্রশ্নগুলো পাচ্ছেন। শুধু তাই না, এবং আমাদের বাংলা, ইংরেজি, গণিত এবং জিকে এর ওপর আলাদা আলাদাভাবে সাজেশন ওয়াইজ প্রশ্ন দেওয়া আছে এবং তার সাথে আমাদের আরও বর্তমান সমসাময়িক বিষয়ের যে জিকের যে বিষয়টা এটাও দেওয়া আছে। এই জন্য আমরা আশা করি যে আমাদের এই একটা বই পড়লে আপনারা সব কিছুই কমন পাবেন ইনশাল্লাহ। বিশেষ করে আমাদের গণিতের যে বিষয়গুলো আলোচনা করা আছে এখানে, এগুলো করলে অবশ্যই আপনারা গণিতে ভালো একটা মার্কস পাবেন আশা করি ইনশাল্লাহ। এখানে আমি আমাদের একটা সূত্র 3টা দেখে দিই। আপনারা যদি লিখে নিতে চান তাহলে লিখে নিতে পারেন। 3টা অতিরিক্ত সূত্র আমি দেখে দিই এখানে আপনাদের, যে আমরা মূলত বেসিক সূত্রটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। মানে এখান থেকে মূলত আমরা 3টা সূত্র পাই। আমরা যদি এই 3টা মানকে যদি এই জায়গায় রেখে দিই তাহলে এখানে ঘটনাটা ঘটে এরকম, এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই জেড জেড এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। ঘটনা হয়েছে এরকম। তাহলে এই ক্ষেত্রে আমরা এটা সমানও কি লিখতে পারি, এই মানটা লিখতে পারি। আবার যদি আমরা এই মানটা যদি রেখে দেই পাশে, এই মানটা যদি রেখে দেই তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। মানে আমাদের বেসিক সূত্র ছিল এই একটা। তাহলে ওই একটা সূত্র থেকে আমরা বিভিন্ন রকম সূত্রতে কনভার্ট করছি। এই জন্য আপনারা চাইলে আমাদের এই 3টি সূত্র যদি আপনাদের মনে হয় লিখে নিতে পারেন তাহলে অবশ্যই লিখে নিতে পারেন, অথবা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আপনারা চাইলে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন এবং যদি কোনো সমস্যা ফেস করেন তাহলে সেটাও জানাবেন। এবং সামনে 19তম আপকামিং যে সার্কুলার হবে এই বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই সেটা জানাবেন। এবং আপনাদের যদি কোনো আলাদাভাবে যদি কোনো গণিত নিয়ে সমস্যা হয় সেগুলো আপনারা জানাতে পারেন। আপনাদের এখানে উন্মুক্ত, আপনারা চাইলে আপনাদের যে কোনো প্রশ্ন আপনাদেরকে করতে পারেন। এখানে একটা লাইভ ক্লাসে এসেছি আপনাদের সাথে কথোপকথন করার জন্য। আপনারাও চাইলে আপনাদের মতামতগুলো আমাদের জানাতে পারেন বা আমাকে জানাতে পারেন। আমি আপনাদের সাথে সরাসরি সেই প্রশ্নগুলো নিয়ে ডিসকাস করব। সূচকীয় মূল লগারিদম সম্পর্কে আমরা বরাবরই বলে আসছি যে আমাদের এখানে যে মানটা দেওয়া আছে 1/5 log x 2187√3 ইজ ইকুয়াল টু 1। প্রথমে আমরা এই পাশে যে মানটা ভাগ আছে ওই ভাগের যে মানটা আছে ওই মান দ্বারা গুণ করে দিব। 217√3 এখানে যদি গুণ করি তাহলে এখানে 5 হয়ে যাবে। এবার আমরা আসি আমাদের সূত্র। আমরা একটা সূত্র জানতাম, log a টু দি পাওয়ার x ইকুয়াল টু সি। আমরা লিখি a টু দি পাওয়ার c ইকুয়াল টু কত, x। অর্থাৎ এই মানটা এইখানে আসবে এবং এই মানটা এখানে যাবে, লগটা বাদ হয়ে যাবে। তাহলে x টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 2187√3। এখন আমাদের এখানে একটু বিষয়টা নিয়ে ভাবতে হবে যে এখানে একটা মান আছে যে 3 পাওয়ার 7 যদি বসিয়ে দিই, 3 পাওয়ার যদি 7 বসিয়ে দিই তাহলে 2187 এই মানটা আসে। এটা আপনাদের জানতে হবে যে এই মানটাকে আপনারা চাইলে এখানে ভেঙে নিতে পারেন। কীভাবে ভাঙাবেন, 2187 প্রথমে আমরা 3 দ্বারা ভাগ করলে 3 7 21, 3 2 6, 729। আবার যদি 3 দ্বারা ভাগ করি তাহলে এখানে 3 2 6 থাকবে 1 12, 3 4 12। আবার যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে এখানে 81। আবার 3 দ্বারা ভাগ করি, আবার যদি 3 দ্বারা ভাগ করি 9 3 1 2 3 4 5 6 7। তাহলে সব মিলিয়ে বলতে পারি 3 পাওয়ার 7। তাহলে 3 পাওয়ার যদি আমরা 7 দেই তাহলে কিন্তু আমাদের 2187 অর্থাৎ এখানে 2187 এই মানটা আমরা পাবো। এখন এখান থেকে আমরা কার্যক্রম চালাবো যে এখানে যদি একটা বর্গমূল দিই তাহলে এর মানটা ডাবল দিতে হবে। আমরা জানি কোনো মানকে যখন বর্গমূল দিব তখন তার পাওয়ারটাকে কী করতে হবে, ডাবল করে নিতে হবে। এখানে পাওয়ারটা ডাবল করলাম, এখানে একটা √3 আছে। এখন এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি x টু দি পাওয়ার 5 সমান
এখানে একটা √3, এটার পাওয়ার আছে 1। আমরা জানি বেসগুলো যখন একই হয় তখন পাওয়ারটাকে যোগ করতে হয়, যেহেতু √3 এখানে একই বেস, তাহলে পাওয়ারটা যোগ হবে। এখানে 14 এবং এই 1 যোগ করলে এখানে √3 পাওয়ার হয়ে যাবে এখানে 15 হয়ে যাবে। এটা আমরা এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারতেছি। তাহলে এবার আমাদের মেন কার্যক্রমে আমরা চলে আসি। আমাদের একটু আর স্পেস দরকার, আমরা এই পাশের জায়গাটা মুছে দিব। আমরা এই জায়গাটা মুছে দিলাম, দিয়ে আমাদের এখানে আমাদের আরও জায়গার প্রয়োজন আছে। এবার আমরা এখানে খেয়াল করি x এর পাওয়ার 5, আমরা উভয় পাশে এরকম একটা মান নিলাম √3, তারপর এখানে দেয়া আছে 15, আমরা 1/5 নিলাম। তাহলে এই 5 এবং এই 5 কেটে যে পাশে হবে x, এবং এটা যারা যদি এটা কেটে দিই তাহলে এখানে হবে কিউব। তাহলে √3 তার পাওয়ার আসবে কত? কিউব। তাহলে অতএব আমরা বলতে পারি, এবং এখানে 3 আপনারা জানেন যে √3 পাওয়ার যদি কিউব পড়ে তাহলে 3√3, অর্থাৎ √5 এর পাওয়ার যদি কিউব করা হয় তাহলে 5√5, অর্থাৎ যে কোনো বর্গমূলের উপর যদি কিউব করি তাহলে ওই মানটা সামনে আসবে এবং ওই মানের উপর একটা বর্গমূল হবে। হ্যাঁ, আমরা এই বই থেকে ম্যাথ করতেছি। আসলে আমাদের রুটিনটা হচ্ছে আমার যে ক্লাসগুলো, আমরা যে পেজে যে ক্লাসগুলো আপলোড করি, এই ক্লাসগুলো আমরা মূলত প্রত্যেক দিন সন্ধ্যার সময় আমরা ক্লাসটা শুরু করি। 7টা থেকে 8টার ভিতরে আমরা ক্লাসটা শুরু করি এবং চেষ্টা করি 9টার ভিতরে ক্লাসটা কমপ্লিট করার। এবং আমরা ক্লাসে আসার আগে, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আমরা আগামী দিন থেকে জানিয়ে দিব আমরা লাইভে কখন আসব। পরবর্তী প্রশ্ন, একটি সমদ্বিবাহু ত্রিভুজের দুঃখিত, এখানে সমদ্বিবাহু হবে না, এখানে সমবাহু হবে। আমাদের এখানেও ভুল হয়েছে। এটি সমবাহু ত্রিভুজের বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 8 একক, বা এটা 8 একক ধরবো না 4 একক ধরবো, 4 একক, দুঃখিত। এখানে আমাদের মানটা, যেহেতু আনসারটা আছে এখানে ইংলিশে লেখা আছে, এখানে আমাদের অঙ্কে কনভার্ট করা আছে। উহার ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা জানি সমবাহু ত্রিভুজ, আমি এটি আমাদের এখানে লিখে দিই, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/4 * a²। এটা হচ্ছে বাহু। তাহলে এখানে বাহুর দৈর্ঘ্য যে দেয়া আছে √3/4 * 4², তাহলে এখান থেকে লেখা যাবে √3/4 * 16। আমরা যদি কেটে দিই তাহলে এখানে 4√3, অর্থাৎ আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 4√3। আপনারা শুধু মাথায় রাখবেন, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য এই সূত্রটা আমরা ব্যবহার করি। পরবর্তী প্রশ্ন আমরা করব যে 4 একক ধার বিশিষ্ট একটি ঘনকের 2টি কর্ণের সমষ্টি কত একক? তাহলে একটি ঘনকের 2টি কর্ণ, একটা ঘনকের একটি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে একটা ঘনকের 3টা কর্ণ থাকবে। এখানে একটা কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2a, আমরা এখানে √2a নেব। একটি কর্ণের দৈর্ঘ্য √2 * a, এবং যেহেতু 2টি কর্ণ বলছে তাহলে আরও একটা কর্ণ হবে কি √2 * a। তাহলে এখান থেকে আমরা বের করব যে 2√, একটা ধারের মান দেওয়া আছে এখানে 4, এখানে 2√, এখানে 4, তাহলে আমরা লিখব 4√, দুঃখিত, আমি আবারও বলি, বর্গের হয়ে গেছে আমাদের। ঘনকের একটি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √3 * বাহু, একটি কর্ণের দৈর্ঘ্য ঘনকের, যেহেতু আমি যেটা বলছিলাম এটা হচ্ছে √2 * বাহু, এটা হচ্ছে বর্গের কর্ণের দৈর্ঘ্য, এই জন্য আমি দুঃখিত। তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2 * বাহু, যেহেতু দুইটা কর্ণ বলছে √3 * বাহু প্লাস √3 * বাহু, তাহলে এখানে হবে
4√3, আবারও বলি 4√3, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো 8√3। তাহলে একটি ঘনবস্তুর যদি একটি কর্ণ বলে তাহলে আমরা অবশ্যই বলবো √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য। আর যদি দুইটি কর্ণ বলে তাহলে অবশ্যই বলবো দুইটা কর্ণ আমরা এখানে যোগ করব। যদি তিনটি কর্ণ বলে তাহলে আমরা তিনটা কর্ণ যোগ করে মানটা নির্ণয় করব। একজন বলছে আসসালামু আলাইকুম স্যার, বেশি রাত জাগতে পারি না, বেশি রাত জাগলে অসুস্থ হয়ে যায়, অসুস্থ হলে তো কয়েকদিন পরে থাকতে হয়, তখন আরও বেশি ক্ষতি হয়, তাই আমি রেকর্ড ক্লাস করি। আপনাকেও ধন্যবাদ, রেকর্ড ক্লাস করতেছেন এই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আমার পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করি। বীজগণিত রাশিমালা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বীজগণিত রাশিমালাটা আমরা ভালোভাবে দেখব। এখানে এক্স এর মান দেয়া আছে এখানে আমাদের এক্স এর যে মানটা দেয়া আছে, এক্স এর মানটা দেয়া আছে x - 2√3। এখান থেকে আমরা এক্স এর মানটা নির্ণয় করি যে √3 + 2 অথবা 2 + √3। তাহলে এখান থেকে আমরা 1/x এর মানটা আমরা নির্ণয় করব। আমি আপনাদের শুরুতেই একদিন বলেছিলাম যে দুটো মান থাকবে ওই দুটো মানকে যদি বর্গ করে বিয়োগ করে দিই তাহলে যদি মানটা থাকে 1, তাহলে আমরা এটার 1/x এর মান লিখব, শুধু এটার অনুবন্ধী বা বিপরীত মান। এখানে যে দুটো মানের যোগফল থাকবে ওই দুটো মানের বর্গের বিয়োগফল যদি 1 হয় তাহলে আমরা 1/x এর মানটা লিখব ওই দুটার অনুবন্ধী মানটা শুধু এখানে আমরা লিখব। তাহলে এখানে আমাদের দেখেন, এখানে খেয়াল করেন x⁴ প্লাস 1/x⁴, অর্থাৎ x প্লাস 1/x এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে x প্লাস 1/x এর মানটা যদি নির্ণয় করি 2 + √3, 2 - √3, এটা যদি কেটে দেই তাহলে এখানে পাবো কত? 4। আমি যদি সংক্ষিপ্ত যে রুলসটা আমরা জানি, যদি x4 + 1/x4 এর মানটা নির্ণয় করতে বলে তাহলে আমরা এটার একটা সংক্ষিপ্ত রুলস ছিল। সেই রুলসটা হচ্ছে যে x + 1/x এর যে মানটা পাবো সেই মানের উপর স্কোয়ার দিব, দেওয়ার পর একটা -2 দিব, দেওয়ার পর একটা বাইরে একটা স্কোয়ার দিয়ে বাইরে আরও একটা -2 দিব। এইটা অর্থাৎ আমরা কি জানি যে x প্লাস যদি প্লাসের মানই দেয়া থাকে, যদি মানটা যদি প্লাসের দেয়া থাকে তাহলে 4 এর মান নির্ণয় করার জন্য মান স্কোয়ার -2 হোল স্কোয়ার মাইনাস কত? 2। তাহলে এখানে 16 - 2, একটি স্কোয়ার দিব কত? 2। তাহলে এখান থেকে 14 স্কোয়ার কত? 2। তাহলে 196 - 2 194। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কখনো এখানে প্লাস থাকে, মানটা যদি আমাদের মাইনাস দেওয়া থাকে তাহলে এখানে হবে প্লাস, শুধুমাত্র এই জায়গাতে শুধু আমরা একটা প্লাস ব্যবহার করব, তাহলে আমরা সেই মানটা নির্ণয় করতে পারবো। আমাদের বৃহৎভাবে অঙ্ক করার কোনো প্রয়োজন নেই। আইডোলেশন ইজি, আপনাকে অশেষ ধন্যবাদ। আমি আপনাদের আবারও বলি, আমি কিন্তু বলেছি যে আপনারা চাইলে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাতে পারেন, কথোপকথন করতে পারেন। আপনারা চাইলে আপনাদের যে কোনো প্রশ্ন আমাকে বলতে পারেন। একটা লাইভ ক্লাসে আসছি আপনাদের সাথে মত বিনিময় করার জন্য বলতে পারেন। এই জন্য শুধু ক্লাসে যে হবে তাও না, এর মধ্যে আপনাদের সাথে কথোপকথন হইলে আরও বেশি ভালো লাগবে, ক্লাসটা আরও বেশি ভালো হবে। আমরা পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে যে মানটা দেওয়া আছে আমরা এই মানের দিকে খেয়াল করি। যে মানটা দেওয়া আছে এখানে 6 - x - 9/x = 0। আমরা এখানে লিখি 6, এখানে x প্লাস 9 কত? x। আচ্ছা, x দ্বারা যদি গুণ করে দেই এখানে 9/x, 6x = x², 9/x × x। তাহলে এখান থেকে পাচ্ছি 6x, এখানে x² + 9। এরকম একটা মান আমরা পাইছি আর কি। দেখি পদার্থ রাশিটা কি আছে। x² ভাগ আছে x² - x - 3, এরকম একটা মান আছে। তাহলে দেখি আমরা সর্বশেষ যতটুকু পর্যন্ত আসা সম্ভব দেখি x², এখানে x² এর মান যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে এখানে 6x - 9 = x²। তাহলে এখানে x² এর মানটা যদি বসিয়ে দেই 6x - 9 - x
এবং -3 তো এখানে আছে, তাহলে এখান থেকে পাচ্ছি x² 5x মাইনাস দুঃখিত, আমাদের এই অঙ্কটা ভুল আছে, কারণ এই অঙ্কটা এইভাবে আসলে সমাধান করা পসিবল না, কারণ এখানে যে মানটা দেওয়া আছে সেই মানটার সাথে কোনো উত্তরের কোনো সমাধান নেই। হয়তো এখানে আমাদের এই মানটা ভুল আছে, অথবা আমাদের যে এনটিআরসির যে প্রশ্নটা আছে সেই প্রশ্নতে মানটা ভুল থাকতে পারে। 17তম আমাদের সবগুলো হয়ে গেছে, আপনারা 17তমর আমাদের ভিডিওটা দেখে নেবেন। আমাদের 17তমর কলেজ, স্কুল এবং স্কুল পর্যায়ে টু সবগুলো আমাদের হয়ে গেছে, আপনারা চাইলে আমাদের 17তম ভিডিওটা দেখে নিতে পারেন। আচ্ছা দেখি, দুঃখিত, দেখি এই অঙ্কটা যদি আমরা আরও একটাভাবে চেষ্টা করে দেখি, যদি মানটা নির্ণয় করা যায় কি না, আমরা আর একবার একটু চেষ্টা করে দেখি। যে মানটা এখানে দেওয়া আছে 6 - x - 9/x = 0, দেখি আমরা সরাসরি চেষ্টা করি। x দ্বারা যদি গুণ করে দেয় এখানে, তাহলে হবে x² - 9/x ইন্টু কত, x = কত, 0। 6x - x² - 9 = 0। দেখি সর্বশেষ কি আছে, মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে এখানে -6x, এখানে +x², এখানে +9 = 0, তাহলে এখান থেকে x² - 6x + 9 = 0। আমরা যদি সূত্র করি তাহলে এখানে a - b² অর্থাৎ এখান থেকে আমরা পাবো x - 3 = 0, অতএব আমরা বলতে পারি x = কত, 3 না, x এর মানটা বের করতে যেহেতু পেরেছি, সুতরাং আমাদের অঙ্কটা করা যাবে। হয়তো বা ওভাবে হয়নি, এইভাবে আমরা অঙ্কটা করতে পারবো। তাহলে আমরা এখানে পদার্থ রাশিতে মানটা বসে দিই, দেখি মানটা আমাদের মিলে কি না। তাহলে এখানে x এর মান 3 বসিয়ে দিলাম, এখানে 3² - 3 - 3 9, এখানে হবে 9 - 6, 9 থেকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে হবে কত, 3। আমরা তথ্য দুঃখিত, আমাদের অঙ্কটা মিলে গেছে, কারণ আমাদের এই অঙ্কটা হয়তো ওইভাবে আমাদের করা সম্ভব হয়নি, কিন্তু এভাবে আমরা অঙ্কটা করতে পারছি আর কি। আমরা মূলত চেষ্টা করব যে x এর মান বের করেও কিন্তু আমরা অঙ্কের উত্তর বের করতে পারি বীজগণিত ও রাশিমালার ক্ষেত্রে, এটাও আমাদের মাথায় রাখতে হবে। আমি যেমন আপনাদেরকে একটা অঙ্ক বলেছিলাম যে x প্লাস আমি অনেকবার বলেছি যে x + 1/x = যদি 2 থাকে, তাহলে x এর মাথার উপর যে মানই দেওয়া থাক না কেন ওইটার যোগফল সবসময় কী হবে, 2ই হবে। এরকমই কিছু অঙ্ক আছে, যেমন এই অঙ্কটা আমরা ভাবছি, অনেকেই হয়তো ভেবেছি যে আমরা ওই ওয়েতে করার চেষ্টা করব, কিন্তু এটা কিন্তু আমরা সেই ওয়েতে না করে আমরা সরাসরি এখানে x দ্বারা গুণ করে দিলাম, তারপর আমরা এটাকে এখানে বর্গের সূত্র দিলাম a - b² অর্থাৎ x এর মানটা নির্ণয় করলাম। x এর মানটা নির্ণয় করার পর ওই মানটা আমরা পদার্থ রাশিতে বসে দিলাম, বসে দেওয়ার পর আমাদের সরাসরি মানটা চলে আসছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, নোটিফিকেশন পাইনি। আপনি কি আমাদের পেজটা ফলো করেছেন? যদি আমাদের পেজটা ফলো করেন তাহলে তো অবশ্যই নোটিফিকেশন পাওয়ার কথা। আপনারা আপনাদের মতামত জানাবেন, ক্লাসটা ভালো লাগছে কি না সেটাও জানাবেন। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার দেবেন এবং আপনারা আমাকে উৎসাহিত করবেন। আপনাদের জন্যই এত পরিশ্রম, আপনাদের জন্য এত পরিশ্রম করে ক্লাসগুলো রেডি করা হয় এবং পরিপূর্ণ একটা বেসিক কনসেপ্ট দিয়ে ক্লাসটা দেওয়ার চেষ্টা করি। ভুল ভ্রান্তি থাকতে পারে, অবশ্যই আপনাদের মতামতগুলো আমাকে জানাবেন। এখানে একটা ত্রিভুজের 3টি বাহু দেওয়া আছে। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল বেশ কয়েকটা রকমভাবে নির্ণয় করতে পারি। এখন এখানে ত্রিভুজের 3টা বাহু যদি ভিন্ন ভিন্ন হয়, সেই ক্ষেত্রে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা যে সূত্রটা ব্যবহার করি, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য যে সূত্রটা ব্যবহার করি, s × s - a s - b s - c। এটা হচ্ছে যদি 3টা বাহুর মান ভিন্ন ভিন্ন হয়। এসটা হচ্ছে কি, অর্ধপরিসীমা। অর্ধপরিসীমা কাকে বলে? পরিসীমা হচ্ছে ত্রিভুজের 3টা বাহুর যোগফলকে আমরা পরিসীমা বলি। এসটা অর্ধপরিসীমা। অর্ধপরিসীমা হচ্ছে 3টা বাহুকে যোগ করে 2 দ্বারা ভাগ। তাহলে এস এর মানটা যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে এখানে 4, 5 এবং 9 তাকে 2 দ্বারা ভাগ করতে হবে। 18/2 = কত, 9। এস এর মান বের করলাম। এখন এ এর মানকে আমরা 4 ধরতে পারি, বি এর মানকে আমরা 5 ধরতে পারি, সি এর মানকে আমরা 9 দ্বারা ধরতে পারি। তাহলে এই মানগুলো আমরা এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমরা এই সরাসরি এই মানগুলো আমরা এখানে বসিয়ে দেব। 9, এখানে 9 - 4, এখানে 9 - 5 এবং 9 এখানে 9 - 9। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি, আমি এটা আরও সংক্ষিপ্ত রুলস দেখে দিচ্ছি, এটা আমি আমাদের আবারও বুঝাবো যে
9 মাইনাস 9 তো 0 হয়ে যায়। যখনই জিরো হয়ে যাবে তখন তো তার মানটা আর আসার কোনো প্রশ্নই আসে না। তাহলে তার ক্ষেত্রফল কত? 0। তার ক্ষেত্রফল কত? 0 হচ্ছে। আমরা সূত্র দিয়ে প্রয়োগ করে আমরা 0 বের করলাম। আমি কিন্তু আপনাদেরকে এটা 30 সেকেন্ডের ভিতরেই কিন্তু এটা আমি বলতে পারবো যে এটার উত্তর কী হবে। আমরা জানি 3টা বাহু যদি দেয়া থাকে ওই বাহু দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব কিনা ওটা আমাদের দেখতে হবে। আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল যদি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয় তাহলেই সেই 3টা বাহু দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব, অন্যথায় ত্রিভুজ গঠন করা সম্ভব নয়। তাহলে এখানে খেয়াল করুন যে 4 এবং 5 এই দুটো যোগ করলে হবে কত? 9। 9 কিন্তু 9-এর চাইতে বড় নয়। 9 অবশ্যই 9-এর সমান, কখনোই বড় হওয়ার কোনো অবকাশ রাখে না। যেহেতু দুটা বাহুর যোগফল তৃতীয় বাহুর চাইতে বড় নয়, সুতরাং এই 3টি বাহু দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব নয়। যখন এই 3টি বাহু দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে না তখন ওই ত্রিভুজের কোনো ক্ষেত্রফল পাওয়া যাবে না। কারণ হচ্ছে কি, ওটা তো ত্রিভুজ হয়ই না, তাহলে তার ক্ষেত্রফল কই থেকে থাকবে? এই জন্য যেহেতু এই 3টা বাহু দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব নয়, সুতরাং এখানে যে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের কথা বলা আছে তার ক্ষেত্রফল সর্বদাই কি হবে? 0 হবে। আমি পরবর্তী প্রশ্নের জন্য আপনাদের একটু বেসিক দিব। আপনাদের একটু 4টা কোঅর্ডিনেট আছে, মানে আমরা চতুর্ভাগ যেটাকে বলি আমরা আমাদের গ্রাফের যে 4টা চতুর্ভাগ থাকে এটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। আমরা এটাকে বলি প্রথম চতুর্ভাগ, এটাকে বলি দ্বিতীয় চতুর্ভাগ, এটাকে বলি তৃতীয় চতুর্ভাগ এবং এটাকে বলি চতুর্থ চতুর্ভাগ। আমরা ত্রিকোণমিতিতে আমরা মূলত 0 ডিগ্রি থেকে শুরু করি এবং অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতে আমরা যাত্রা শুরু করি। এখান থেকে এই পর্যন্ত 0 থেকে 90, অর্থাৎ কি 0 থেকে 90 এর ভিতরে এটা। আবার এখান থেকে 90 থেকে 180 মানে পাই 180, এই পায়ের মানকে আমরা ডিগ্রিতে কনভার্ট করলে আমাদের মানটা আসে 180 ডিগ্রি। তাহলে এখান থেকে এই পর্যন্তকে লেখা হয় 3 পাই ডিভাইডেড বাই 2 মানে 270 ডিগ্রি। আমরা আরও সহজভাবে বলছেন 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি। এখান থেকে এইটুকু হচ্ছে 2 পাই মানে 360 ডিগ্রি। তাহলে এখানে আমাদের মানটা দেয়া আছে 90 থেকে 180-র ভিতরে। বলছে 90 থেকে 180 মানে এইটুকুর মধ্যে। এখানে 4টা ঘর আছে, 4টা ঘরের মধ্যে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান বসে দিতে হয়। আমরা জানি প্রথম চতুর্ভাগের ভিতরে আমরা জানি সরাসরি ত্রিকোণমিতিক অনুপাত 6টি। সেই 6টি অনুপাত আমরা প্রথম চতুর্ভাগ সবগুলো ঘর নিয়ে কাজ করে, সাইন, কস, ট্যান, কট এবং কসেক এবং সেক সবগুলো মান নিয়েই কাজ করে। এবং এই ঘরের নামটা হচ্ছে সাইন এবং কসেক, এই ঘরের নামটা হচ্ছে ট্যান এবং কট এবং এই ঘরের নামটা হচ্ছে কজ এবং সেক। তাহলে এই যে ঘরগুলো বিভক্ত হয়েছে এটা আপনারা দেখে রাখেন, স্ক্রিনশট দিয়ে রাখবেন। এখানে বলা আছে 90 থেকে 180, এখানে 90 থেকে 90-এর চাইতে থিটার মান বড় এবং 180-র চাইতে ছোট, অর্থাৎ এই ঘরের কথা বলা আছে। এই ঘরের ভিতরে মান কে আছে? সাইন এবং কি কসেক। তাহলে শর্ত যে দেয়া আছে যে ঘরের ভিতরে ওই দুটো মান ছাড়া বাকি সবগুলো মান নেগেটিভ মান দিবে। তাহলে শর্ত বলছে সাইন এবং কসেকের ঘর, অর্থাৎ এই ঘরে সাইন এবং কসেক আছে, এই মান দুটো ছাড়া বাকি যে মানগুলো আছে সেই মানগুলো আমাদের নেগেটিভ মান দিবে। যেহেতু আমাদের কসেকের মান বের করতে বলছে তাহলে অবশ্যই আমরা এখানে পজিটিভ মান নির্ণয় করব, কারণ আমাদের ঘরটা তো প্লাসের, মানে তার ঘর, কসেকেরই ঘর। এখন এই জন্য আমরা এখানে ট্যান থিটার মানটা আমাদের দেয়া আছে -5 বাই, আমরা ত্রিকোণমিতিক অনুপাত অনুযায়ী জানি ট্যান সমান লেখা যাবে লম্ব ডিভাইডেড বাই ভূমি। বাহুর মানটা আমরা পজিটিভে বসাবো, এখানে নেগেটিভ বসানোর কোনো অপশন নেই, নেগেটিভ আসতে থাক, কিন্তু বাহুর মানটা আমরা সবসময় পজিটিভ বসাবো। এখন এখান থেকে আমরা লিখবো অতিভুজ সমান কি লেখা যায়? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখান থেকে 169 লিখে দিব, এখানে আমরা 13 লিখবো। অতিভুজের মান আমরা পেয়ে গেলাম 13। এখন আমাদের বের করতে বলছে কসেক থিটা। আমরা জানি কসেক থিটা ইজ ইকুয়াল টু লেখা যায় অতিভুজ ডিভাইডেড বাই লম্ব। তাহলে অতিভুজের মানটা এখানে কত দেয়া আছে? কত বের করলাম আমরা? 13 বের করলাম এবং লম্বের মানটা বের করলাম আমরা 5। তাহলে আমাদের 13/5। এখন এখানে বিষয়টা হচ্ছে মাইনাস এবং প্লাসের। যেহেতু শর্তটা আমাদের এটা দেয়া আছে 90 থেকে 180 দ্বিতীয় চতুর্ভাগ এবং দ্বিতীয় চতুর্ভাগ সাইন এবং কসেকের, সুতরাং এখানে প্লাসের মানটা আমরা ব্যবহার করব। কিন্তু যদি শর্ত যদি অন্যটা দেয়া থাকতো, যদি শর্ত এই ঘরে থাকতো, মানটা বের করতে বলতো কসেকে, তাহলে অবশ্যই সামনে একটা আমরা মাইনাস ব্যবহার করব। এই বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য একটা ক্লাসে আমি দিব, আপনারা যদি আগ্রহ প্রকাশ করেন তাহলে। আপাতত যতটুকু এখানে দেয়া আছে আপনারা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন।
আমরা পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করি। পরবর্তী প্রশ্নটা নিয়ে আলোচনা করব আমরা। এটার উত্তর হবে 5/7। 5/7 কীভাবে হবে আমি আপনাদের ব্যাখ্যা সহ দেখে দিই। যদি কখনো সেক থিটা প্লাসের মান দেয়া থাকে বা সেক থিটা মাইনাস ট্যান থিটার মান দেয়া থাকে বা সেক থিটায় প্লাস ট্যান থিটার মান দেয়া থাকে, তার অনুবন্ধী বা বিপরীত মানটা নির্ণয় করতে বলবে এবং বিপরীত মানটা হবে যে মানটা দেয়া আছে ওই মানটার উল্টা মান, মানে মানে ওটার বিপরীত মানটা হবে, উল্টা মানটা হবে। তাহলে এখানে দেয়া আছে 7/5, তাহলে উত্তর হবে 5/7। এটা কিভাবে আসে আমি আপনাদের ব্যাখ্যা করে দিই। আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু লেখা যায় 1। আমরা জানি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র a প্লাস বি ইন্টু লেখা যায় a মাইনাস বি। তাহলে আমাদের মানটা দেয়া আছে কার, প্লাসের মানটা দেয়া আছে, আমরা বসিয়ে দেই 7/5 আর মাইনাসের মানটা আমাদের বের করতে বলছে, এই যে মাইনাসের মানটা আমরা বের করব। এখন এই পাশের যে মানটা এখানে আছে আমরা তো এটাও জানি যে বাম পাশে যদি কোনো মান ভাগ থাকলে সেই মানটা ডান পাশে গুণ হয়ে যায় এবং কোনো মান গুণ থাকলে সেই মানটা ভাগ হয়ে যায়। সুতরাং আমরা বলতে পারি 5/7। এটা খুব সহজ। একটি আয়তক্ষেত্রে দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, অন্তর্ভুক্ত কোণ কত হলে আয়তক্ষেত্রটি আঁকা সম্ভব? তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে অন্তর্ভুক্ত কোণ অবশ্যই 90 ডিগ্রি হতে হবে, কারণ সন্নিহিত বাহুদের অন্তর্ভুক্ত কোণ যদি 90 ডিগ্রি না হয় তাহলে আয়তক্ষেত্র অঙ্কন করা সম্ভব নয়। পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করি। স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয় করো। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। আমরা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, আমি 3টা সূত্র এখানে আপনাদের লিখে দিই। যে প্রথমে হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, আমরা 3টা এখানে লিখব 1 + 2 + 3 + n। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টিকে আমরা লিখি n × n + 1/2 এবং তারপর হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, এই যে বর্গের সমষ্টি, এটাকে আমরা প্রকাশ করি 1/6 n × n + 1 2n + কত 1 এভাবে লিখি, অথবা এই ডিভাইডেডটা টোটালে যেমন এভাবে লেখা আছে টোটালটা নিচে /6 লিখতে পারি। এবং 3 নম্বর হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনর সমষ্টি। স্বাভাবিক সংখ্যার ঘনর সমষ্টি যদি আমরা প্রকাশ করি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি n × n + 1/2, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেব। তাহলে এই 3টা সূত্র যদি দেয়া থাকে এখান থেকে আমরা মানগুলো নির্ণয় করতে পারবো। কিভাবে মান নির্ণয় করতে পারবো? আমাদের দেখা যাচ্ছে এখানে দেয়া আছে 1 + 2 + 3 এভাবে চলমান 20 পর্যন্ত দেয়া আছে। আমরা দেখতে পাচ্ছি এটা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল। তাহলে এখানে আমরা এই প্রথম সূত্র ব্যবহার করব 20 + 1/2 n অর্থাৎ শেষ যে পদটা থাকবে ওই মানটাকে আমরা n দ্বারা প্রকাশ করব। তারপর এটাকে সমাধান করে যে মানটা পাবো সেটাই আমাদের উত্তর। এই অঙ্কটা একটু আপনাদের কষ্ট দিবে। এটা আসলে আপনারা যারা অনেক আগে 2009-এ যদি এসএসসি পাস করে থাকেন, মানে অনেক আগের কথা, যারা 2009 বা 8-এ এসএসসি পাস করেছেন তারাই এই অঙ্কটা পাবেন। একটা হায়ার ম্যাথের একটা অঙ্ক ছিল বাস্তব সংখ্যা, সেখানে এই অঙ্কটা ছিল, অনেক আগের কথা। এখন এটা ইন্টারমিডিয়েটের বাস্তব সংখ্যা এই প্রশ্নটা আছে। তাছাড়া আসলে নবম দশম শ্রেণীতেও এই অঙ্কটা আসলে এখন করানো হয় না। এই জন্য এই প্রশ্নটা আমরা একটু মানে বিস্তারিত আমি চেষ্টা করি অল্প সময়ে আপনাদের বোঝানোর জন্য। 1/(2x - 5 < 1/3। তাহলে আমরা জানি যে অসমতা দুই রকমভাবে চেঞ্জ করা যায়। যখন আমরা ভগ্নাংশকে চেঞ্জ করে দেই, অর্থাৎ লবকে হর এবং হরকে লব করি, তখন আমাদের অসমতা চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ গ্রেটার দেন থাকলে লেস দেন হয়, লেস দেন থাকলে গ্রেটার দেন হয়, অথবা মাইনাস দ্বারা যদি উভয় পাশে গুণ করি তাহলেও অসমতাটা পরিবর্তন হয়। যেহেতু এখানে আমরা অসমতাকে পরিবর্তন করব 2x - 5 এবং এটার জন্য পরিবর্তন হয়ে যাবে 3, অর্থাৎ কী করলাম এখানে আমরা শুধুমাত্র হরকে লব করলাম। যেহেতু লবে 1 ছিল সুতরাং এই 1টাকে আমরা নিচে দিয়ে দিলাম, দিয়ে হরের মানটাকে উপরে দিলাম, এই জন্য আমাদের চিহ্নটা পরিবর্তন হয়ে গেল। এবং এই মডুলাস এটাকে বলা হয় পরম মান। পরম মানের অর্থ হচ্ছে যে পজিটিভ এবং নেগেটিভ উভয়ই এর ভিতরে আছে, অর্থাৎ এক্স যে চলক, এক্স এর মানটা ধনাত্মকও হতে পারে এবং ঋণাত্মকও হতে পারে। এই জন্য আমাদের এই পরম মানটাকে একবার আমাদের এখানে প্লাস নিয়ে কাজ করতে হবে। এখানে প্লাস নিয়ে যদি আমরা কাজ করি তাহলে এখানে পাবো 2x - 5 ইজ গ্রেটার দেন কত
3, তখন আর পরম মান থাকবে না। তারপর এখানে আমাদের কার্যক্রম চালাই 2x, এই 5টাকে যদি ডান পাশে পার করে দিই তাহলে হবে 8, আমরা যদি x দ্বারা ভাগ করে দিই তাহলে এখানে হবে 4। মানে একটা উত্তর আমরা পেয়ে গেছি। আমি কিন্তু সংক্ষেপে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি এবং আপনাদের জন্য কিন্তু আমি এত স্লো ভার্সন অঙ্ক করাচ্ছি, আমি কখনো এত স্লোলি অঙ্ক করাই না। আজকে আমার মনে হচ্ছে যে আমি আমার জীবনের সব থেকে মানে স্লো অঙ্ক করাচ্ছি, যে এত স্লোলি কখনো অঙ্ক করায় না। যে আপনারা অনেকেই কমেন্ট করছেন যে আসলে আপনাদের বুঝতে সমস্যা হয়, তারপরও যদি আরও সমস্যা হয় আমি আরও স্লো হব আপনাদের জন্যই এই ক্লাসগুলো। আপনারা যদি না বোঝেন তাহলে তো ক্লাস নেওয়ার মধ্যে কোনো সার্থকতা আসে না। এই জন্য আপনারা অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মতামতগুলো, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাইনাস নিয়ে যদি আমরা কাজ করি, এখানে মাইনাস নিয়ে যদি আমরা লিখি এখানে, তাহলে এই মানটার আগে একটা মাইনাস চিহ্ন আসবে। প্লাস চিহ্নটা এখানে আমাদের দেওয়ার প্রয়োজন ছিল না, কিন্তু মাইনাস চিহ্নটা আমরা এখানে দিলাম। দেওয়ার পর আমরা প্রথমে মাইনাস দ্বারা গুণ করে দিব। -2x + 5 > 3। এখন আমরা এখানে -2x পাচ্ছি, 3 - 5, এখান থেকে পাচ্ছি আমরা -2x -2। উভয় পাশে মাইনাস কিন্তু সমান থাকলে কেটে দিতে পারি, কিন্তু এখানে কেটে দেওয়ার কোনো অপশন নেই, এখানে মাইনাস দ্বারা গুণ করতে হবে। ওখানেও মাইনাস দ্বারা গুণ করতে হয়, কিন্তু সমানকে মাইনাস দ্বারা গুণ করলে সমানের কোনো পরিবর্তন হয় না। কিন্তু এখানে মাইনাস দ্বারা যদি গুণ করে দেই তাহলে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, উভয় পাশে 2 বাদ হয়ে যাবে, তাহলে x < 1। তাহলে আমাদের উত্তর হচ্ছে x এর মান 1 এর চেয়ে ছোট এবং x এর মান 1 এর চাইতে বড়। এই যে ক নাম্বারটা আপনারা একটু এক নজর দেখে নেন। আমি আবারও বলি, আমরা পরম মানযুক্ত কোনো ফাংশন থাকলে বা কোনো মান থাকলে ওটাকে প্রথমে আমরা সাজিয়ে নিব, নেওয়ার পর একবার প্লাস নিয়ে কাজ করব আর একবার মাইনাস নিয়ে কাজ করব। আমরা পরবর্তী প্রশ্নে কাজ করি। 1 গ্লাস গুড়ের শরবতে গুড় এবং পানির অনুপাত দেয়া আছে। গুড় এবং পানির অনুপাতটা দেয়া আছে, আমাদের গুড়ের পরিমাণ নির্ণয় করতে বলছে। তাহলে গুড়ের পরিমাণ এখানে যেহেতু শতকরার অনুপাত দেয়া আছে, তাহলে এখানে আমাদের মোট টোটাল অনুপাতটা আমাদের 100 ধরে নিতে হবে। এই জন্য গুড়ের পরিমাণ যখন নির্ণয় করব, এখানে 100 গুণ এখানে গুড়ের যে অনুপাতটা দেয়া আছে সেই অনুপাতটা লিখব এবং এই দুটা অনুপাতের যোগফল এখানে লিখব আমরা। তাহলে এখান থেকে 4/10, শূন্য কেটে দিলাম, 4 × 10 = 40। খুবই সহজ ছিল। যদি পানির পরিমাণ বের করতে বলতো তাহলে এখানে পানির পরিমাণ দিতাম, দিয়ে অনুপাত দ্বয়ের যোগফলটা বসিয়ে দিতাম, তাহলে সেই মানটা আমরা নির্ণয় করতে পারতাম। পরবর্তী প্রশ্ন চলে আসি আমরা। পরস্পর পূরক কোণ। পূরক কোণের অর্থ হচ্ছে কি, যদি দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হয়, যে কোনো দুটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, তখন এই কোণ দ্বয়কে আমরা বলি একটিকে অপরটির পূরক কোণ বলি। যেহেতু এখানে কোণ দ্বয়ের অনুপাত দেওয়া আছে, একটা এ কোণ সমান দেওয়া আছে, আমরা ধরে নিলাম x, এবং বি কোণ সমান দেওয়া আছে এখানে 2x। তাহলে এই দুটা কোণের অনুপাতটা আমরা নির্ণয় করি। x + কত 2x = এখানে কত 90 ডিগ্রি, কারণ এই দুটা কোণের যোগফলই তো 90 ডিগ্রি, কারণ এই দুটাকে একটিকে অপরটির পূরক কোণ বলে এই জন্য। তাহলে এখানে আমরা যদি মানটা বসিয়ে দেই 5x 90 ডিগ্রি, তাহলে এখানে x এর মান পাবো 90/5, তাহলে এখান থেকে পাবো 5 × 18 = 90। তাহলে x এর মান পেয়ে গেলাম 18 ডিগ্রি। আমাদের বের করতে বলছে এই কোণের পরিমাণ নির্ণয় করো। তাহলে a এর মান এখানে 3 × 18 বসিয়ে দিব, তাহলে 3 × 18 = 54 ডিগ্রি। তাহলে আমরা এভাবে নির্ণয় করতে পারি, দুটি কোণের যোগফল বের করতে পারি, বের করে আমরা মানটা বের করব। অথবা আমরা এটাকে এভাবেও করতে পারি, আমি যেটা অনুপাত দিয়ে যেটা কিছুক্ষণ আগেই করলাম, আমরা জানি পূরক কোণের মোট সমষ্টি হচ্ছে কত 90 ডিগ্রি। তাহলে আমরা 90 এখানে লিখে নিব, লিখে নেওয়ার পর আমাদের এ কোণের অনুপাত বের করতে বলছে, আমরা এ কোণের পরিমাণটা এখানে বসিয়ে দিব, বসিয়ে দিয়ে এই দুটা অনুপাতের যোগ করে দিব। দেখেন তাহলে কিন্তু খুবই সহজেই কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাচ্ছি 18 ডিগ্রি। এখন 3 × 18 কত ডিগ্রি 54 ডিগ্রি। অনুপাতের মাধ্যমে করলে একটু বেশি সহজ হয়। আমরা শুধুমাত্র জানি যে দুটি পূরক কোণের সমষ্টি, দুটি কোণের যোগফল 90 ডিগ্রি, এজন্য এখানে 90 ডিগ্রি লিখে নিলাম। এ কোণের অনুপাতটা ছিল 3 বসিয়ে দিলাম এবং হরে ওই দুটো অনুপাতের যোগফলটা বসিয়ে দিব। আপনারা ক্লাসটা দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই জানাবেন। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই শেয়ার দেবেন।
স্যার আমি নোটিফিকেশন পাই না, প্রতিটা ক্লাস সময় মতো আসতে পারি না। আপনি কি আমাদের পেজে ফলো করে রেখেছেন? যদি ফলো করে রাখেন তাহলে তো নোটিফিকেশন যাওয়ার কথা। আমরা তারপরও আগামী দিন থেকে আগামী ক্লাস থেকে আপনাদের ক্লাস নেওয়ার 1 ঘন্টা আগে আমরা ইনফর্ম করব। আমাদের পেজে আমরা বলে দিব যে আমরা আগামী দিন কয়টায় ক্লাস শুরু করব। আমরা সেই টাইমলি চলে আসবো। আপনারাও যারা আমাদের ক্লাস নিয়মিত করেন তারা অবশ্যই টাইমলি মোবাইল, খাতা, কলম সবগুলো নিয়ে বসে থাকবেন ইনশাল্লাহ। এখন 15 থেকে 30 মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত? তাহলে 15 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? মৌলিক সংখ্যা কাকে বলে আমরা বলে দিয়েছিলাম যে 1 থেকে বড় যে সকল স্বাভাবিক সংখ্যার 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই তাকে মৌলিক সংখ্যা বলে। যারা ম্যাথমেটিক্সের ভাইবা দিবেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা 18তম ভাইবা দিবেন বা যারা ভবিষ্যতে ভাইবা দিবেন, ম্যাথমেটিক্সের ওপর ভাইবা দিবেন, তারা ধরেই রাখেন যে আপনাদেরকে এই প্রশ্নটা ধরবে যে মৌলিক সংখ্যা কাকে বলে। মৌলিক সংখ্যার সংজ্ঞাটা কি বলবো আমরা? যে 1 থেকে বড় যে সকল স্বাভাবিক সংখ্যার 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই তাকে আমরা সেই সংখ্যাগুলিকে আমরা মৌলিক সংখ্যা বলবো। তাহলে 15 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 17, 19 এবং 23 এবং হচ্ছে 29। এই 4টা মান যোগ করে দিলেই আমাদের যে মানটা আসবে এটাই আমাদের নির্ণয় করতে বলছে। 25 নম্বর প্রশ্নটা দেখেন, খুবই সহজ। এটা কিন্তু আমরা অলরেডি একবার করে আসছি, শুরুতে একবার করে আসছি যে দুটি সংখ্যার বর্গের অন্তর দেয়া আছে, সংখ্যাদ্বয় কত? তাহলে সংখ্যাদ্বয় আমি আবারও বলি, ক্ষুদ্রতম সংখ্যা যখন নির্ণয় করব, ক্ষুদ্রতম সংখ্যা যখন আমরা নির্ণয় করব তখন এখানে আমরা এই যে 23 দেয়া আছে এটার থেকে 1 বিয়োগ করে 2 দ্বারা ভাগ দিব, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি ক্ষুদ্রতম সংখ্যা। এখন যদি বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে বলে আমাদের বৃহত্তম সংখ্যা, তাহলে এই 23-র সাথে 1 যোগ করে 2 দ্বারা ভাগ দিব, তাহলে এখানে আমরা পাবো হচ্ছে 24/2 = কত? 12। তাহলে আমরা কিন্তু এটা শুরুতেই একবার আলোচনা করেছি, কারণ এই প্রশ্নটা 2বার হয়েছে, 2বার রিপিট হয়েছে। অর্থাৎ যখন আমাদের এখানে বলবে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দেয়া আছে, তখন যদি বলে সংখ্যাদ্বয় নির্ণয় করো, অথবা বৃহত্তর সংখ্যা নির্ণয় করতে বলে, অথবা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বলে, যেটাই নির্ণয় করতে বলুক না কেন, আমরা কি করব যে যদি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বলে তাহলে আমরা যে অন্তর দিয়ে থাকবে সেখান থেকে 1 মাইনাস করে 2 দ্বারা ভাগ দিব, এবং বৃহত্তম সংখ্যা যদি নির্ণয় করতে বলে তাহলে সেই সংখ্যার সাথে 1 যোগ করে 2 দ্বারা আমরা ভাগ করব, তাহলে কিন্তু আমরা সংখ্যাটা পেয়ে যাব। মোটামুটি আমাদের আজকের যে আলোচনা ছিল 15তম শিক্ষক নিবন্ধন পিলির গণিত অংশের ব্যাখ্যা সহ সমাধান, আমাদের এখানে মোটামুটি আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই। আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই জানাবেন, এবং কেউ যদি এই 25টি প্রশ্নের মধ্যে যদি কারো কোনোটা বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা একটু কমেন্ট করে জানান, আমি আপনাদের জন্য রিপ্লাই করব। আর যদি লাইভটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং শেয়ার করে আপনাদের টাইমলাইনে রেখে দেবেন যাতে পরবর্তীতে আপনি ভিডিওটা পেয়ে যান। আর যারা এখন আমাদের পেজটি ফলো করেননি তারা অবশ্যই আমাদের পেজটা ফলো করেন। কেন ফলো করবেন? আমাদের প্রতিটা ক্লাস আপনার নোটিফিকেশনে জেনে দেবে যে আমাদের ক্লাসটা কখন শুরু হবে। সবাই আরও একটা কথা আপনাদের বলি যে আপনারা যারা এখনও 19তম শিক্ষক নিবন্ধনে বই কিনেননি, আমাদের কাছে আমাদের এই বইটি যদি আপনারা পড়েন তাহলে আমরা আশা করি যে একটি বই পড়ে আপনারা এনটিআরসি এর শিক্ষক হওয়ার, এনটিআরসি এর মানে প্রিলিমিনারি পাস করার একটা সুবর্ণ সুযোগ পাবেন। এবং আমি আবারও বলি, প্রতিদিন একই ক্লাসে একই কথাই আমি প্রত্যেক ক্লাসে বলে আসছি যে আপনারা যারা এনটিআরসি এর মাধ্যমে শিক্ষক হতে চান তারা অবশ্যই এখন থেকে লিখিত জন্য প্রিপারেশন নিন, কারণ প্রিলির পরীক্ষা হওয়ার পর যে সময় থাকবে সেই সময়ের ভিতরে আপনি কখনোই লিখিত প্রিপারেশন নিতে পারবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।